নমস্কার এবং স্বাগত। শুরু করছি ড্রিম ডেস্টিনি। আমাদের সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন টেলিভিশনের ওপারে এবং তারা অপেক্ষায় রয়েছেন আজকের অনুষ্ঠানে কোন বিষয়ে আলোকপাত করা হবে। যদি এরকম একটা প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরি যে সবথেকে বেশি কোন জিনিসটার প্রয়োজন পড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনারা কি বলবেন? মানসিক দৃঢ়তা বলবেন কেউ, কেউ বলবেন কোন ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে চলেছি সেই বিষয়টা পর্যালোচনা করা দরকার, কেউ হয়তো বলবেন কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিচ্ছি সেই জিনিসটা জানা দরকার, আবার কারোর মনে হতে পারে যে কোন সময়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেটা দরকার। অর্থাৎ মানসিকতা, পরিস্থিতি, পর্যালোচনা, সময়, এতগুলো বিষয়কে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু কোন সময়ে কোন সিদ্ধান্ত নেব সেটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা কজন ভাবি? যে কোনো মানুষ যারা জীবনে সফল যদি দেখেন যে কিভাবে তারা সাফল্যের জায়গাটাতে পৌঁছেছেন, তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাবে, তাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। কোন সময়ে আমি কেরিয়ারে কোন সিদ্ধান্তটা নেব, কোন ডেভেলপমেন্টের দিকে যাব, আদপেও কি এই সময়ে সেটা করা উচিত নাকি উচিত নয়? এবার আপনি ভাববেন যে কিভাবে এই স্থিরতা বা এই নিশ্চয়তাটা আমাদের মধ্যে আসবে যদি আমরা আমাদের ধৈর্যটাকে বাড়াতে পারি, ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারি। হতে পারে কোনো একটা ঘটনা বা কোনো কিছু আপনাকে ভীষণ বিচলিত করছে, ডিস্টার্ব করছে, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেলবো নাকি একটু ধৈর্য ধরে অপেক্ষা করব সঠিক সময়ের জন্য, যখন আমরা বাউন্স ব্যাক করতে পারি, যখন আমরা নিজেদের মতন করে এগিয়ে যেতে পারি বা একটা নতুন কিছু সূচনা করতে পারি। এই ধৈর্য বা পেশেন্স কি করে বাড়াবেন? অনেকেরই তো ধৈর্যের ভীষণ অভাব, আপনারা তো সেই কমপ্লেনগুলো নিয়ে আসেন স্যারের কাছে। আজকে থাকবে সেই নিয়ে আলোচনা, এবং অতি অবশ্যই কোন জন্ম তারিখে একটু ধৈর্য কম থাকে, কোন মাসে জন্মালে ধৈর্য একটু কম থাকে, বা কোন রাশি লগ্নের জাতক জাতিকারা স্বভাবত অধৈর্য হন, আজকে সেই নিয়ে আলোচনা হবে। স্যার আলোকপাত করবেন, রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি শ্রীমণি ভাস্করকে। নমস্কার। প্রথম কথা বলি, ধৈর্য বা পেশেন্স এই কথাটা সকলেই শুনেছেন এবং এটা যে প্রয়োজন সেটা আমরা সকলেই জানি, কিন্তু জীবনের কোনো না কোনো প্রান্তে এই মিস্টেকটা আমরা করেই ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি, অধৈর্য হয়ে বলি। ধৈর্য মানে কি, পেশেন্স মানে কি? আমার মনে হয় পেশেন্স মানে একটা অবিচলিত, স্থিরীকৃত, মানে ফিক্সড আইডিয়া যুক্ত, প্রিভিয়াস প্ল্যানফুল, দৃঢ়তা সহকারে কৌশল অবলম্বন করে ফ্লেক্সিবিলিটির সাথে লার্জ গোল বা টার্গেটকে বারবার মনে রেখে মন মেজাজের সমতা রক্ষা করে সহিষ্ণুতা বজায় রেখে মহা ক্ষতি থেকে বাঁচার একটা পন্থা। মানে এতগুলো এখানে যুক্ত আছে। নাম্বার ওয়ান যুক্ত কি? মানসিকভাবে অবিচলতা আছে, দৃঢ়তা আছে, সহিষ্ণুতা, মন মেজাজের মধ্যে ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটির সাথে, মানে একটু উল্টোপাল্টা হয়েছে আপনার প্রতি অত্যাচার হয়েছে, আপনি একটু ফ্লেক্সিবল, নরম হয়ে যাচ্ছেন। মানে পুশব্যাক সিট থাকে না, একটু সরে যাই আমরা পুশব্যাক সিটে। অনেক সময় দেখবেন বাসে বা প্লেনেতেও হয় যে উঠলে একটা পুশব্যাক সিটের জন্য একটুখানি আমরা, সামনে কেউ যাবেন, পাশে গিয়ে সিটে বসবেন, আমরা সরে গেলাম পুশব্যাক সিটটাকে করে, এটাই পেশেন্স বলে। কিন্তু মানে এখানে পুশব্যাক সিটটা মানে বলতে চাইছি আমাদের মেন্টাল কিছু ডিমান্ড, অলওয়েজ আমাদের ব্রেন কিছু না কিছু ডিমান্ড করে। আই নিড দ্যাট, আই নিড সিকিউরিটি, আই নিড মানি, আই নিড ফান, আই নিড এনজয়মেন্ট, আই নিড হ্যাপিনেস, আই নিড প্রসপারিটি, আই নিড বাংলো, আই নিড কার, আই নিড পাওয়ার, আই নিড পাওয়ার। বর্তমান যুগে আই নিড পাওয়ার। কিন্তু এটা জেনে রাখুন, ফাস্টলি এক্সপেন্সিভ কার
vastly expensive bungalow, vastly expensive flat, vastly expensive entertainment, বা এখন যে করোনা সংক্রমণ চলে গেলে ভাস্টলি এক্সপেন্সিভ জার্নি বা ভাস্টলি এক্সপেন্সিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা আমরা কিন্তু চাই। এবং আমরা চাই একটা উচ্ছ্বাস দেখাতে, একটা শো অফ করতে। নো ওয়ান হ্যাভ দ্যাট টাইপ অফ বাংলো লাইক মি, নো ওয়ান দ্যাট টাইপ অফ ফ্ল্যাট লাইক মি, নো ওয়ান দ্যাট টাইপ অফ কার ইন মাই এরিয়া লাইক মি, একটা উচ্ছ্বাস দেখাই। এবং সবসময় সেটা শো অফ করতে থাকি নানান সোশ্যাল সাইটে। সোশ্যাল সাইটে করা এবং নিজেকে দেখানো, গাম্ভীর্য দেখানো, নিজের একটা সব করা, একটা আলাদা ওয়েট ক্যারি করা। কিন্তু এগুলো কোনো ওয়েট ক্যারি করি না, কারোর কাছে কিছু হয় না। কারণ সময় তো ঘোরে, কাল পচতি ভূতানি, কালো পচতি ভূতানি, কালো সংগ্রহতে পূজা, কালো সুপ্তেশ্বু জাগর্তি, কালো দ্রুতিক্রম। কাল কিন্তু দ্রুতিক্রম। কাল জেগে আছে যখন প্রজারা ঘুমিয়ে আছে, কাল কিন্তু প্রজাকে মানে মানুষকে পচিয়ে ফেলছে আস্তে আস্তে। এভরিথিং নেভার গোজ পারফেক্ট অল টাইম। সমস্ত কিছু সবসময় ভীষণ পারফেক্ট চলবে এমন ঘটনা ঘটে না, সেখানেই সমস্ত বিপদ আসে, সোশ্যাল ইনসিকিউরিটি আসে, কখনো সম্মানের দিক থেকে, কখনো কাজের জায়গা স্যালারির দিক থেকে, বিজনেসের দিক থেকে টেনশন আসে। হ্যাঁ, সম্পদও তো চলে যেত, সম্পদ চলে যাওয়া, রিলেশন চলে যাওয়া, হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে পড়লেন, চুরি হয়ে গেল, তখনই কি হয়, মানুষ একটু ইম্পালসিভ হয়ে ওঠে বা বিপরীতজনক কিছু ঘটনা ঘটার জন্য তারা ইম্পালসিভ বিহেভিয়ার করে, ইররেসপন্সিবল অ্যাটিটিউড দেখায়, ফ্রাস্ট্রেশনের আউটবাস্টে প্রচণ্ড মাত্রায় ক্রোধান্বিত হয় এবং তখনই বিপদগুলো আসতে আরম্ভ করে এবং মহাক্ষতির সম্মুখীন তারা হয়। বিপদে ধৈর্য ধারণ করা, কৌশল অবলম্বন করা, মানসিক দৃঢ়তা রক্ষা করা, সেলফ মোটিভেটেড ওয়েতে নিজেকে অলওয়েজ নিজের মধ্যে গেম করা। গেম মানে খেলা, লাইফ ইজ এ গেম, খেলা ভেতরে। যেভাবে আমরা সকালবেলা উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমাদের ব্রেনটাকে ওইভাবে সেলফ মোটিভেট অলওয়েজ করতে হয় কোনো ক্রিটিক্যাল জায়গা থেকে বাঁচার জন্য এবং পেশেন্সকে আনার জন্য। এবং ইমাজিনেশন ফর দ্য ফিউচার, ভিশন, লার্জ ভিশন, লোকের সাথে কমিউনিকেট করা, সোশ্যাল স্কিলকে বাড়ানো, টাইম ম্যানেজমেন্ট করা, ক্রিটিক্যাল হার্ড স্কিল এবং স্ট্রেংথ তৈরি করা, ক্রিটিক্যাল এবং হার্ড স্কিল এবং স্ট্রেংথ তৈরি করা, আবার সফট স্কিল এবং স্ট্রেংথ তৈরি করা, দুটো একই সঙ্গে, দুটো একই সাথে। তবেই তো সে পেশেন্স রাখতে পারবে। শার্প ডিসিশন মেকিং, নেগোসিয়েশন করা এবং অ্যাট লাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ ক্যানট চেঞ্জ এবং ফ্লেক্সিবল হয়ে যাওয়া। যারা এভাবে রিল্যাক্সড ওয়েতে ফ্লেক্সিবল হয় তারা বিগার পিকচারের দিকে ফোকাস করে এবং তারা লেস প্রোন টু আউটব্রাস্ট ইন অ্যাংরি। ফলে অনেক বিপদগুলো ভাগ্যে ছিল তারা নিজেরাই কাটিয়ে নেয়। আচ্ছা, যেহেতু তাদের রিয়াকশনটা অনেক বেশি ফ্লেক্সিবল হলো, ফ্লেক্সিবল, কন্ট্রোলড। সে ড্রামাটিক করে, বাট লোকে ড্রামা করছে বোঝে না, ভেতরে কি হয় না, হোয়াট হ্যাপেন্স হ্যাপেন্স টু অল, হোয়াট হ্যাপেন্স হ্যাপেন্স টু অল, সবারই সব কিছু হয়। সে কন্ট্রোল করে না, সে প্র্যাকটিস করেছে। আরে বহিঃপ্রকাশটা সে করে না, কারণ মেন্টাল একটা স্ট্রং হেলথ তৈরি করে, প্র্যাকটিস করে কিছু। অবশ্যই যারা পেশেন্স তাদের খুব গুড স্লিপের দিকে নজর রাখে এবং তাদের কোনো না কোনো একজন ভালোবাসার মানুষ থাকে। সে মা হতে পারে, প্রেয়সী হতে পারে, প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বন্ধু হতে পারে, একটা কুকুরও হতে পারে। কেউ একজন স্পেশাল কেউ আছে, তার কাছে কি সব রিলিফটা করা, তবেই কিন্তু আপনার পেশেন্স আসবে। মানে সবটুকু উগরে দেওয়ার একটা জায়গা, একটা জায়গা দরকার এবং সেরকম জায়গা দরকার যে 2-4 দিন বাদে বাড়িতে প্রভু এলো, প্রভু আসার পরে বাড়ির দরজাটা খুলে দিল, ঠিক যেভাবে একটা কুকুর তাকে অভ্যর্থনা করে। ওই ওয়েলকামটা কিন্তু সাংঘাতিক। এটা কিন্তু লোকে চায়।
বিকজ আমরা সবাই এই ভালোবাসা সম্মানের ভিখারি, সবাই একটু প্যাম্পার্ড হতে ইচ্ছে করে। ইচ্ছা করে সবাই। ওই অভ্যর্থনা একজনকে থাকলে আপনি পেশেন্স রাখতে পারবেন। প্রথমত স্টেপ ব্যাক করতে হবে ফ্লেক্সিবল ওয়েতে, এবং এর জন্য এন্ডলেস বেনিফিট আছে এবং র্যাশনাল ডিসিশন আপনি নিতে পারবেন। আমি ভালো গুণগুলোর কথা বললাম, পেশেন্স রাখলে কি হবে, কিন্তু লোকে এখন পেশেন্স নিতে পারছে না কেন? লাস্ট 10 বছর ধরে দেখছি আমরা ইনস্ট্যান্ট ফুড, ইনস্ট্যান্ট কফির মতন। লাইফ কিন্তু ইনস্ট্যান্ট কফি নয়। আমাদের তো সবই এখন ইনস্ট্যান্ট চাই, ইনস্ট্যান্ট ডেলিভারি, ইনস্ট্যান্ট খাবার, সব কিছু ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মেসেজ ফরওয়ার্ড এলো তো দিয়ে দিই, ফরওয়ার্ড করে দিই। আর দেখ এখন তো অনেক কিছু নিয়ম কানুন এসছে, মানে যে 4G মেসেজ, না থাকলে তো ফোনেও আমাদের আনন্দ নিয়ে। হ্যাঁ একটা নতুন নিয়ম এসছে যে কোনো মেসেজে উল্টোপাল্টা এলে তো আপনি যদি ওটাকে আবার অন্য কোথাও মেসেজ করেন, আপনারও ইউ ক্যান অ্যাট্রাক্ট লিগাল পানিশমেন্ট, বিশেষ কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তো আমরা অভ্যস্ত হয়ে পড়েছি ইনস্ট্যান্ট গোল্ড লোন বা কিছু হলো ফোনেতে ইনস্ট্যান্ট ঝেড়ে দিলাম, আমার কাছে আছে পাওয়ার আমি ঝেড়ে দিলাম। আরে দেখ দেখে ওটা ঝেড়ে কী লাভ হবে? ঝেড়ে যদি লাভ হয় তাকে ভয় দেখে কিছু বেনিফিট আদায় করতে পারেন, ডু ইট। যদি দেওয়ালে ঘুষি মারার মতো করে লাভ নেই, একটু কিপ ইউর কুল, কারণ তার থেকে ভবিষ্যতে সুযোগ পেতেন আপনি, সেটাও কিন্তু আর পাবেন না। দুমড়াটা ইমেল করে দেওয়া, ফলে এই রিয়্যাক্ট করার অ্যাটিটিউডগুলো কমানো প্রয়োজন। এর কিন্তু সাইড এফেক্ট আছে, ডিস্ট্রাকটিভ সাইড এফেক্ট আছে। তার তুলনায় ফোকাস রাখা প্রয়োজন, কারণ ফোকাস করলে স্মল উইনের দিকে নজর রাখা যায়। আপনি কারোর থেকে হেল্প নিয়ে সেই স্মল উইনগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন, যেটা আপনি ভাবছেন এখন করবেন, পাচ্ছেন না, দেরি হয়ে যাচ্ছে, ধৈর্য রাখতে চাইছেন। ঠিক আছে, আপনি একটা 5 দিনের একটা ছোটো গেম করুন, 5 মাসের আরেকটু বড় গেম করুন, 5 বছরের আরও বড় গেম করুন। টার্গেট থেকে সরে আসবেন না, দেখাচ্ছেন সরে গেছেন, এটাই তো মেন্টাল গেম। মানে কাইন্ড অফ কেমোফ্লেজিং না, কেমোফ্লেজিং নয়, কেমোফ্লেজিং একদম বাজে জিনিস। আচ্ছা, আমি ওই টার্গেট রয়েছে, বাট আমি সেই টার্গেটটাকে আমি অ্যাচিভ করবো, তাকে বোঝানো, বাট কেমোফ্লেজ করে নয়, কাউকে ক্ষতি করে নয়। আচ্ছা, কিন্তু হার্ড থিঙ্ক, অলওয়েজ ইউ নিড দ্য হার্ড থিঙ্ক। হোয়েনেভার ইউ আর ইন এ হার্ড সিচুয়েশন, ইউ নিড আ হার্ড অ্যাডভাইস উইথ এ হার্ড থিঙ্কিং প্রসেস। হার্ড থিঙ্কিং ভীষণ মাত্রা জরুরি, তার কারণ নো জব ইজ ট্রুলি ইজি, নো ম্যাটার হাউ ইউ কোয়ালিফাইড, নো জব ইজ ট্রুলি ইজি, নো ম্যাটার হাউ ইউ কোয়ালিফাইড। আপনি কতখানি হায়ার পড়াশোনা করেছেন তার মানে আপনি জবটা করতে পারবেন এমন নয়। ইট ইজ নট সো মাচ ইজি, ইউ মে বি মাচ এক্সপিরিয়েন্সড পিপল, এক্সপিরিয়েন্সড গাই, বাট সেখানে হ্যান্ডেল করতে পারেন কোনো গ্যারেন্টি নেই। আপনি বিজনেসম্যান হতে পারেন, প্রফেশনাল হতে পারেন, এমপ্লয়ি হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট, অ্যাচিভিং ইউর গোলস, doing some good for others, and that will come back to you as a beneficial energy from them. এইভাবেই কিন্তু পেশেন্স করলে একটা শান্তির প্রসেস তৈরি হয়, পরিস্থিতিটা স্লো ডাউন হয়। পেশেন্স না রাখতে পারলে আউটবাস্ট হয়ে গেল, খেপে গেলেন, দুমদাম বলে ফেললেন, ইমেল করে ফেললেন, মেসেজ করে ফেললেন, বা থানায় গিয়ে এফআইআর করে ফেললেন, এর রেজাল্ট কিন্তু খারাপ। কারণ কোনো ক্ষেত্রেই আমি দেখেছি, আপনারা অবজার্ভ করবেন, ক্ষমতাকে আস্তিনের মধ্যে লুকিয়ে রাখতে হয়, অ্যাপ্লাই করে দিলে ওর কিন্তু অ্যান্টি এফেক্ট আছে। আর একটা বলবো, কি বিষয়ে প্র্যাকটিস করবেন এই যাতে পেশেন্স আসে, গুড লিসেনিং, অপমান সহ্য করার ক্ষমতা, এটাই তো নেই আমাদের। ওটাই তো শেখাবো আমি, এবার তো ওটাই শেখাবো। সঙ্গে সঙ্গে তো অপমান সহ্য করার ক্ষমতা ওটাই তো শেখাবো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের ব্রেনে কিছু প্রাইমেটিভ এখনো অংশ আছে যেটা মাঝে মাঝে নাড়াচাড়া দেয়, যেটাকে একটা ব্রেন বলে। আমি একদিন ওকে বলেছিলাম, আমি পড়লে নেক্সট দিন বলবো, বা আজকে পরের দিনের অনুষ্ঠানে বলবো। সেই ব্রেনটা মাঝে মাঝে পাশবিক ব্রেন বলে, সেটা আমাদেরকে উত্তেজিত করে, কুল বিহেভিয়ার করা, ওই রাহুল দ্রাবিড়ের মতন একদম পুরো ঠান্ডা, কুমলের মতন ঠান্ডা, একদম ঠান্ডা, যে কোনো পরিস্থিতি ঠান্ডা। এতে পুশব্যাক পাবেন এবং আপনার ডিমান্ডগুলো যে লোকগুলো দিচ্ছে না সে লোকগুলো দিতে বাধ্য হয়ে যাবে, কারণ আপনি কিন্তু ভারী হয়ে গেছেন। গাড়ি তোলার সময় দেখবেন
4 চাকার গাড়িতে হোক 2 চাকার গাড়িতে হোক গিয়ারটা চেঞ্জ করতে হয়, তার মধ্যে একটু ফাঁকা দিতে হয়, একটু সামান্য একটু স্লো দিতে হয়, একটু ব্রেকটা কষতে হয়, কষে তারপর ওটা চেঞ্জ করতে হয়। তো ব্রেকটা কষে গিয়ার চেঞ্জ করলে গাড়ি ভালো থাকে। তো আপনি যখন কোনো গিয়ার চেঞ্জ করবেন একটু সময় দিন, একটু গ্যাপ দিন, জাস্ট লিটল হল্ট। এতে আপনার মধ্যে অ্যারোগ্যান্সি, ইনসেনসিটিভনেস, ইম্পালসিভ অ্যাটিটিউড, আপসেট অ্যাটিটিউড, ইরিটেশন, এগুলো কিন্তু চলে যাবে। মানে জীবনেও ক্লাচের ভূমিকা আছে। এবার বলি কোন কোন রাশিগুলো বেশি পরিমাণে ইম্পালসিভ, পেশেন্স রাখতে পারে না। সে হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্ন, তুলা রাশি বা তুলা লগ্ন, কর্কট রাশি বা কর্কট লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, যাদের জানুয়ারি মাস বা অক্টোবর মাসে জন্ম, যাদের জুন মাসে জন্ম, যাদের ফেব্রুয়ারি মাসে জন্ম বা নভেম্বর মাসে জন্ম, যাদের এপ্রিল মাসে জন্ম, যারা 1 তারিখে ডেটে জন্মেছেন 1, 10, 19, 28, পেশেন্স কিন্তু কম, মেনলি পেশেন্স কম ডিউ টু কেউ আমাকে অপমান করে দিল, এই আমি ছেড়ে দেবো নাকি, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবো, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবো। আমি এটা বলছি না কেউ আপনাকে থাপ্পড় মেরে যাবে, জোরে থাপ্পড় মেরে যাবে, আপনি তাকে বলবেন ভাই আমার হাতে লেগেছে, সে আবার এমন থাপ্পড় মারবে সবখানেই দাঁতই উড়ে যাবে। আমি ওটা বলছি না, ওটা বলছি না, কিন্তু মহা কৌশল অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, শত্রুকে কাঁধে নিয়ে, প্রয়োজন বলে মাথায় নিয়ে, চাণক্য বলছেন সংযত হইতে চলা প্রয়োজন। শত্রুকে ক্ষতি করবে এই টার্গেট নয়, শত্রুর পাওয়ারগুলোকে আস্তে আস্তে কাজই করতে আরম্ভ করবো। ক্ষতি করলে তার ক্ষতিটা তার কাছে আসবে। যে আপনাকে ডিস্টার্ব করছে তার কোথায় ফল্টগুলোকে অবজার্ভ করুন, সেই ফল্টগুলোকে পিন পয়েন্ট করুন, শত্রুর আপনাকে খোঁচা মারার জায়গাটাই চলে যাবে। কোথায় কোথায় বেলুন আছে শত্রুর, সেগুলো টার্গেট করুন, তাকে নিয়ে অ্যানালিসিস করুন, সেখানে পিনটি দিন, একসঙ্গে সব কটা না, একে একে খুব স্লোলি। ওটাকে জুজে একটুখানি ভালো হলো আবার নেক্সট পিন ধরে রাখুন। একটা গেম প্ল্যান দরকার পেশেন্স ঠিক করার জন্য, পেশেন্স করে ধৈর্য রেখে জীবনের টার্গেটকে করার জন্য একটা রিটেন গেম প্ল্যান দরকার, যে আমি এই কাজগুলো করবো 6 মাস বাদে, 4 মাস বাদে, 5 মাস বাদে, আমি করবোই ওটা। যদি কেউ স্যারেন্ডার করে দেয় সেখান থেকে সরে আসুন, যদি ক্ষমা চেয়ে নেয় সরে আসুন, ক্ষমা মানে প্রকৃত ক্ষমা। এবার এটা বাঁচার জন্য কৃষ্ণ কি বলছে? কৃষ্ণ বলছে গীতাতে, বুদ্ধা বিশুদ্ধ যুক্তা ধৃতদ্মানম নিয়মচ শব্দাদীনং বিষয়স্ততা রাগো দেশ বুধস্য চ বিবিক্ত সেবি লঘ্বাসী যদ্বাক কায় মানস ধ্যান যোগ পরো নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতম অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বৈমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভূয় কল্পতে। ব্রহ্ম বুদ্ধা বিশুদ্ধ যুক্তা, ইন্টেলেক্ট ইন্টেলিজেন্সকে বিশুদ্ধ রাখুন, পিউরিফাইড, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ভেতরে কুছ নেই হ্যাঁ, ভেতরে কোনো মরচে পড়েনি। হারিকেনের গায়ে জ্বললে একটা কালো দাগ পড়ে, এটা ক্লিন করতে হবে, ক্লিন। বুদ্ধা বিশুদ্ধ যুক্তা, যুক্ত করুন, ধৃতদ্মানম নিয়ম, ধৈর্যকে সব ধারণ করুন, অবিচলিত থাকুন। বুদ্ধা বিশুদ্ধ যুক্তা ধৃতদ্মানম নিয়মচ, নিয়ম মেনে চলুন। শব্দাদীনং বিষয়স্ততা রাগো দেশ বুধস্য, শব্দহীন হয়ে থাকুন। বিষয়স্ততা, বিষয়ের প্রতি মোহগ্রস্ত অ্যাটাচমেন্ট নয়, এটা আমার পেন, পেন ঠিক আছে, কে দিল? প্রকৃতি থেকে পেয়েছি, আমার তৈরি নয়। হলে ভালো, ভালো না পেলেও ভালো, ইউ নিড ডিট্যাচমেন্ট। ধৃতদ্মানম নিয়মচ শব্দাদীনং বিষয়স্ততা রাগো দেশ বুধস্য, ক্রোধ কন্ট্রোল, ক্রোধ নেই। রাগেরটা করবেন নাটকের জন্য করতে পারেন, আমি ভীষণ খেপে গেছি কিন্তু, কারণ ক্রোধ করে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ভেতরের ক্রোধ নয়, ওটা আউটার ক্রোধ। বুধশ্চর্য বন্ধ করে বিবিক্ত সেবি লঘ্বাসী, জীবনে প্রতিদিন 1 ঘন্টা নিজের সাথে থাকুন, বি অনলি পার্সোনাল ইউ, কেউ থাকবে না আপনার পাশে, শিওর থাকুন, যদি আপনি পাওয়ারফুল না হন। ইট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। আপনি আপনার একজন ভালো করার বন্ধু, আপনার হাতের মধ্যে, ব্রেনের মধ্যে, মাথার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। বুদ্ধা বিশুদ্ধ যুক্তা ধৃতদ্মানম নিয়মচ শব্দাদীনং বিষয়স্ততা রাগো দেশ বুধস্য চ বিবিক্ত সেবি লঘ্বাসী। লঘু আহার খান, জাঙ্ক ফুড, প্রচণ্ড ঝাল ফুড, মদ্যপান করা, নেশাগ্রস্ত হওয়া, রিচ খাবার খাওয়া, নৈব নৈব চ। এবার বলবেন এটা বেশি হয়ে যাচ্ছে না?
ঠিক আছে, ছাড় কিছুটা এই যুগের জন্য, সামান্য একটু ছাড়, এ তো কৃষ্ণের টাইমে, একটু ছাড়, কিন্তু বেশি রিচ নয়। লঘ্বাসী, লঘু খাওয়ার কান, যাদের বয়স 30 থেকে 40 হয়ে গেছে, তারপরে বলছে আমাদের পেটে 3টে পার্ট থাকা উচিত। অর্ধেক পার্ট খাদ্য, বাকি অর্ধেক পার্টের মধ্যে অর্ধেকটা বায়ু, অর্ধেকটা জল, মানে এতখানি পোর্শন ফাঁকা রাখা দরকার, রোগ ব্যাধি কমে যাবে। বিবিক্ত সেবী লঘ্বাসী যৎ কায় মানস, কায় মানে শরীর এবং মন। আমি কি বলেছিলাম, আমাদের ব্রেন, আমাদের মাইন্ড বারবার কিছু ডিমান্ড করবে, আমাকে ব্রেন দিয়ে আবার মন দিয়ে এই শরীরকে কবজা করতে হবে। এই চুপ, যৎ বাক ও কায় মানস ধ্যান ও যোগ পরম নিত্যম। কানেক্টন, ভেতরে কানেক্টন, ভেতরে ইনার জার্নি, ভেতরে ইনার জার্নি। বৈরাগ্যং সমপাশ্রিতম, আপনার কাছে কিছুই নেই, এই ফিলটা করুন। নিরাশক্তি, নিরাশক্তি, ডিট্যাচমেন্ট, সবই আছে কিন্তু কিচ্ছু নেই, আসক্তিটা ত্যাগ করুন না। এবং আপনার যদি সব চলে যায়, আপনি আবার শুরু করতে পারবেন। এই স্ট্রং প্ল্যান রাখুন। কোনো একজন কেউ বলেছিলেন, বিখ্যাত ইকোনমিক্স বলেছিলেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি এক জায়গায় জড়ো করা যায়, সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, অর্নামেন্টস, যা কিছু আছে, অ্যাসেট প্রপার্টি এক জায়গায় জড়ো করা হলো, আগামী 7 বছরের মধ্যে ওই 7 বছর যে টোটাল অ্যামাউন্ট জড়ো করা হলো, মানে বড় সারা পৃথিবী জুড়ে প্রায় 900-950 কোটি মানুষের এক জায়গায় জড়ো করা হলো, করে 950 কোটি মানুষের মধ্যে ওটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। মানে যত টাকা সারা পৃথিবীতে আছে, অর্নামেন্টস, অ্যাসেট, প্রপার্টি, সব এক জায়গায় জড়ো করা হলো, করে কিছুদিনের মধ্যে একটা বিশেষ উদ্যোগ নিয়ে সবাই সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো 950 কোটি মানুষের মধ্যে, সবাই ইকুয়ালি, করোড় করোড় টাকা। আপনিও 100 কোটি 200 কোটি, আমি 100 কোটি 200 কোটি। কী হবে জানেন? কি হবে? আফটার 7 ইয়ার্স যার কাছে যে টাকা ছিল সেখানে তার পকেটে চলে আসবে, বিকজ অফ তিনি জানেন কি করে আনতে হয়। হ্যাঁ, যার কাছে যা সোর্স, যেমন ধরুন একজন কেউ সাইকেল চালায়, সে হঠাৎ করে 150 কোটি টাকা পেয়ে গেল, আরে সে তো সঙ্গে সঙ্গে টিভি কিনবে, ফ্রিজ কিনবে, টিভি ফ্রিজের দাম তো আর 1 লাখ টাকা থাকবে না, কারণ টিভি ফ্রিজ যে বিক্রি করে তার কাছে অ্যাসেট আছে, তার কাছেও 100 কোটি টাকা আছে, সে তো ওই ফ্রিজটা বিক্রি করবে 1 কোটি টাকায়। এই গরমে তো আপনি নিতে বাধ্য হয়ে যাবেন। আপনি ঘুরে ফিরে মাছ বিক্রি হবে কত? 2000 টাকা কেজি। যার কাছে যেটা আছে সেটা তার কাছেই চলে, বিকজ অফ তার কোয়ালিটিস। যদ্বাক কায় মানস ধ্যান ও যোগ পরনিত্যং বৈরাগ্যং সমপাশ্রিতম, এই বৈরাগ্যযুক্ত হন। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিক্রম, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ত্যাগ করে দিন। ব্রহ্মভয় কল্পতে বলি, পেশেন্সকে আনার জন্য, পেশেন্স হচ্ছে একটা খুব খারাপ, মানে দুর্বিষহ জায়গায় পড়ে গেছেন, একটা অন্ধকার কুয়োতে পড়ে গেছেন। আপনার কী দরকার? কুয়োতে পড়ে গেলে ওঠার জন্য একটা কিছু, আমার অন্তত একটা দড়ি দরকার। দড়িটা কে টানবে? কোনো একটা শক্ত হাত। হ্যাঁ, দড়িটা ছিঁড়ে না যায়, কারণ ছিঁড়ে গেলে আবার তো ধাম করে পড়ে গিয়ে মৃত্যু। আর এই দড়িটা হচ্ছে যেখানে বিপদের মধ্যে পড়ে গিয়ে কেউ দড়ি ধরে টানছে, শক্ত হাত দরকার যেন পিছলে না যায়। আর দড়িটা কিন্তু শক্ত দড়ি, এই শক্ত দড়িটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আর যে টানছে শক্ত হাতে, কে বলুন তো? তাকে ধরুন, রিলিফ এসে যাবে। অ্যাস্ট্রোলজি এই জিনিসটা শেখায়, পেশেন্স আনো। আমি পরবর্তী সময়ে বাস্তুর কোথায় কোথায় দোষ থাকলে পেশেন্স কমে যায়, পেশেন্স আনার জন্য কী কী জৈবিক কিছু ক্রিয়া আছে, কিছু বলবো। বাকিগুলো আমাদের ফোকাসের কিছু ক্লাস আছে, সামনে বসে করাই, ফোকাস, কনসেন্ট্রেশন, সেখানে আমি শেখাবো, কারণ এটা শেখাতে টাইম লাগবে। এবং আপনারা জানেন আমি বিজনেস পার্সন, কিছুটা শেখাবো, কিছুটা দান করবো, বাকিটা আপনাকে অর্থ দিয়ে গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার স্যার।